নমস্কার, আপনারা দেখছেন কলকাতা টিভি আর আমি আপনাদের সঙ্গে নিমাই পান্ডা। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব তা অত্যন্ত গুরুতর বিষয়। অনেককেই চিন্তায় ফেলে দেয়, তা হচ্ছে ব্রেন স্ট্রোক। আর এই স্ট্রোক শীতকালে কেন বেশি হয়? এ নিয়ে আমার সঙ্গে রয়েছেন বিশিষ্ট প্রখ্যাত নিউরোসার্জন, অধ্যাপক, চিকিৎসক রমাপ্রসাদ সেনগুপ্ত বা ডক্টর আর.পি. সেনগুপ্ত, যিনি ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সেস কলকাতার প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। তার সঙ্গে আমরা কথা বলবো। তিনি যদিও বেশিরভাগ সময়টা বিদেশে থাকেন, কিন্তু আজকে আমরা তাকে কাছে পেয়ে গিয়েছি। ডক্টর সেনগুপ্ত, স্ট্রোক বা ব্রেন স্ট্রোক এটা কি, কেন হয়? এখানে কথা হচ্ছে স্ট্রোকটা, আমরা ব্রেনের স্ট্রোক, সেটা দু রকমের স্ট্রোক আমরা মিন করি। একটা হচ্ছে ব্রেনের মধ্যে যদি হ্যামারেজ হয় তাকে বলে হ্যামারেজিক স্ট্রোক। আর এক রকম স্ট্রোক আছে, যদি হঠাৎ ব্লাড সাপ্লাইটা বন্ধ হয়ে যায় তখন স্ট্রোক হতে পারে। তাতে হয়তো ধরুন আর্টারিটা মানে ব্লক হয়ে গেলে যে সেটাকে বলে ইস্কিমিক স্ট্রোক। আচ্ছা, এই দুটো স্ট্রোকের মধ্যে ভীষণ তফাৎ আছে, ট্রিটমেন্টের ম্যানেজমেন্টেরও তফাৎ আছে। কিন্তু শীতকালে যেটা হয় সেটা হচ্ছে হ্যামারেজিক স্ট্রোকটা বেড়ে যায়। কেন বেড়ে যায় তার দুটো থিওরি আছে, দুটো আছে। সেটা আমরা শুধু এখানে নয়, আমরা ইংল্যান্ডে আমি যখন কাজ করতাম সেখানেও দেখেছি। ওখানে শীতকালে ব্রেনের হ্যামারেজটা বেড়ে যায়। কেন বাড়ে সেটা আমাদের থিওরিটা হচ্ছে, একটা হচ্ছে প্রথম কথা হচ্ছে শীতের মধ্যে তখন লোকে খুব ভ্যাসো কনস্ট্রিকশন, ব্লাড ভেসেলগুলো খুব হয়ে যায়, কনস্ট্রিক্টেড হয়ে গেলে তখন সেখানে ব্লাড প্রেশারটা বেড়ে যায়, সার্জ অফ ব্লাড প্রেশার। সে ব্লাড প্রেশারটা বেড়ে গেলে তখন ব্রেনে হ্যামারেজটা হয়। হ্যামারেজটাও আবার নানা রকমের আছে। একটা হচ্ছে ধরুন সাবঅ্যাডনয়েড হ্যামারেজ বলি, আর একটা হচ্ছে ইন্ট্রাসেরেব্রাল হ্যামারেজ। সব যে কোনো রকমের হ্যামারেজ ওটা বেড়ে যায় যেহেতু ব্লাড প্রেশার সার্জটা হয়। সেটা হচ্ছে একটা কারণে হতে পারে। আরেকটা কারণ হচ্ছে, সেটা এদেশেই খুব বেশি, সেটা হচ্ছে শীতকালে একটা বিঞ্জ ড্রিঙ্কিংটা বেড়ে যায়। লোকের বিঞ্জ ড্রিঙ্কিংটা বেড়ে গেলে তখনই আবার ওতে ব্লাড প্রেশারটা বেড়ে যায়। ব্রিঞ্জ ড্রিঙ্কিংটা কি? বিঞ্জ ড্রিঙ্কিংটা হচ্ছে মানে লিকার খাওয়া, ওই সমস্ত মানে মদ খাওয়া। তারপর ও মদ খাওয়া মানে ওটাকে কি বলবো, মানে দেশি মদ যেটা তৈরি হয়, যেগুলো প্রপার নয়, যেগুলো হচ্ছে সেগুলো খুব বিঞ্জ ড্রিঙ্কিং বলতে মানে হচ্ছে আনকন্ট্রোলেবল ড্রিঙ্কিং। হ্যাঁ, খুব বেশি ড্রিঙ্ক করে। সেটা শীতকালে, শীতের মধ্যে ড্রিঙ্কটা যদি বেড়ে যায় খাওয়া, তখন ব্লাড প্রেশারটা বেড়ে যেতে পারে। এবং সেটা যে কোনো বয়সে হতে পারে, ইউজুয়ালি ইয়াংদের বেশি হয়, এবং তার জন্যে ব্লাড প্রেশারটা বেড়ে যায়, হ্যামারেজটা হয়। সুতরাং সেই জন্য এই দুটা হচ্ছে থিওরি আপাতত আমরা জানি কেন হয়। এবং তার জন্যে আমরা দেখি, আমাদের এখানে হাসপাতালে দেখতে পাচ্ছি ইন্ট্রাসেরেব্রাল হিমাটোমা মানে প্রত্যেক দিন 7-8টা করে ভর্তি হচ্ছে। হ্যাঁ, এটাই তো আমাদের মেইন, প্রত্যেক দিন এত হচ্ছে, অবাক হয়ে যায়। এবং তার জন্যে কেউ আসে হয়তো খুব খারাপ অবস্থাতে, কিছু করা যায় না, কেউ আসে নট সো খারাপ, তাদের আমরা ভালো করতে পারি। কাউকে অপারেশন করতে হয় সেটাও করতে পারি, আর কাউরা খুব মাইল্ড সেটাও করতে পারি। এগুলো আমরা করছি রেগুলারলি। এর জন্য কি হাইপার টেনশন বা উচ্চ রক্তচাপ কোনোভাবে দায়ী? হ্যাঁ, হাইপার টেনশন, সেটাই তো বলছি, সেটা হচ্ছে মেইন সোর্স অফ হ্যামারেজ। কারণ ওই যে বললাম যে খুব এক্সেসিভ ড্রিঙ্কিং, বিঞ্জ ড্রিঙ্কিং মানে হচ্ছে এক্সেসিভ ড্রিঙ্কিং, সেটা একটা। আরেকটা হচ্ছে শীতে এমনি ওগুলো না খেলেও মানে শীতে একটা ভ্যাসো কনস্ট্রিকশন হয়, ব্লাড ভেসেলগুলো খুব স্ট্রিক্টেড হয়ে যায় শীতের জন্যে, তাতে হয় কি ব্লাড প্রেশারটা বেড়ে যায়। সো যে কোনো কারণে আইদার বিঞ্জ ড্রিঙ্কিং অর ভ্যাসো কনস্ট্রিকশন ডিউ টু শীতের জন্যে, সেটা যদি হয় তাহলে ব্লাড প্রেশারটা বেড়ে যাবে। ব্লাড প্রেশারটা যদি বেড়ে যায় ওই হ্যামারেজের রিস্কটা থাকে। তো এখন কথা হচ্ছে, ওই হ্যামারেজ যদি হয় তাহলে যদি খুব তাড়াতাড়ি যদি আসে আমাদের এখানে, ওদের আমরা হেল্প করতে পারি ম্যানেজমেন্টে। কিন্তু অনেক সময় হয় কি, এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে যাচ্ছে, তাতে গোল্ডেন আওয়ার্স যেটা বলে, গোল্ডেন আওয়ার্স ধরুন মানে কোনো কেসে গোল্ডেন আওয়ার্স 3 আওয়ার্স হতে পারে, কখনো 1 আওয়ার, মানে কোনো কেসে। সুতরাং এগুলো যদি আসতে পারে তাহলে উই ক্যান হেল্প দেম। কিন্তু হয় কি, ওই যে একটা হাসপাতালে গেল, তারপর আরেকটা হাসপাতালে গেল,
ভর্তি হলো না, অথবা ওদের ফেসিলিটিস নেই আমাদের যেরকম আছে। সুতরাং সেটা আমারও প্রত্যেকে আমাদের এখানে যেরকম ফেসিলিটিসগুলো আছে স্ট্রোক কেয়ারের জন্যে, আমাদের স্ট্রোক স্পেশালিস্ট হাই লেভেল আর স্ট্রোক সার্জারির হাই লেভেল নিউরোসার্জন এখানে রয়েছেন। ওরা আর নট অনলি দ্যাট, আমাদের এখানে এই হাসপাতালে মানে ট্রিটমেন্টটা মানে 24 আওয়ার্সের মধ্যে যে কোনো সময় হতে পারে। নর্মালি অনেক সময় ওরা রাত্রেই হয়, রাত্রে খুব ড্রিঙ্ক করলো, তারপর ব্লাড প্রেশার বেড়ে গেল, তারপর রাত্রে মিডল অফ দ্য নাইট আসলো, তখন যদি অ্যাটেনশনটা না হয়, ডাক্তারবাবু যদি পরের দিন এসে দেখেন, ইট ইজ টু লেট। কিন্তু আমাদের এখানে কনসালটেন্ট মানে রাত্রে এখানে থাকে 24 আওয়ার্স, সবাই নয়, অন ডিউটি যারা থাকবে তারা রাত্রে এখানেই থাকে। সুতরাং মানে নিউরোসার্জন, তারপর নার্স, তারপর অ্যানাস্থেটিস্ট, তারপর ইন্টেন্সিভিস্ট, সবাই এখানে রাত্রে থাকে। তাতে হয় কি ইমিডিয়েটলি অ্যাটেনশন দেওয়া যায়, কিন্তু অনেক সময় আমরা ঠিক সময় পাই না পেশেন্টটাকে, অনেক পরেই আসে। স্ট্রোক ম্যানেজমেন্টের ক্ষেত্রে কখন মেডিসিনেই সফল হওয়া সম্ভব, কখন সার্জারি দরকার হয়? সেটা হচ্ছে স্ট্রোক, ওই যে বলেছিলাম আপনাকে দুরকম আছে, একটা হচ্ছে হ্যামারেজিক আর একটা হচ্ছে ইস্কিমিক। ইস্কিমিক স্ট্রোকটা মানে কমপ্লিটলি ডিফারেন্ট, সেটা শীতে যে পার্টিকুলারলি বাড়বে তার কোনো কথা নেই। কিন্তু আপনি যদি বলেন ইস্কিমিক স্ট্রোকটা মেডিসিনে আর মেডিসিন ব্লাড প্রেশার কন্ট্রোল এগুলো করলে অনেক ইস্কিমিক স্ট্রোক অনেক রিস্ক ফ্যাক্টর আছে। ধরুন মানে ব্লাড প্রেশারটা কন্ট্রোল করলে, ডায়াবেটিসটা কন্ট্রোল করলে, তারপর যদি এক্সেসিভ ড্রিঙ্কিং ওগুলো কন্ট্রোল করলে, তারপর স্মোকিংটা কন্ট্রোল করলে, তারপর এই সমস্ত যদি কোলেস্টেরল যাতে কন্ট্রোল থাকে, মানে খুব এক্সেসিভ ফ্যাট না খেয়ে এই সমস্ত করলে একটু ভালোভাবে। মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে কিন্তু ব্লাড প্রেশার কন্ট্রোল আর ডায়াবেটিস। আর এগুলো যদি মাইনর স্ট্রোক যদি হয়, তখন স্ট্রোকের মেডিসিন আছে, হয়তো অ্যাসপিরিন ধরুন, অ্যান্টিপ্লেটলেট, আরও অন্যান্য ক্লোপিডোগ্রেল, অনেক কিছু আছে। ওগুলো তখন ডাক্তারের কাছে আসলে ডাক্তাররা দিলে তখন সেটা নর্মাল থাকা যায়। সুতরাং কিন্তু হ্যামারেজিক স্ট্রোকের সময় যদি প্রয়োজন হয়, অপারেশনটা ইজ এ মাস্ট। যদি ওখানে ব্রেনে যদি প্রেশার দেয়, আর যদি সাবঅ্যাকনট হ্যামারেজ হয়, যেহেতু ওখানে যদি কোনো উইকনেস অফ দি ব্লাড ভেসেল হয়, সেটাকে সার্জারি করে অথবা এন্ডোভাস্কুলার ট্রিটমেন্ট করে ওটাকে রিপেয়ার করতে হবে। যা হোক, সেগুলো হচ্ছে খুব তাড়াতাড়ি আসতে হবে। ক্রেনিওস্টমি করতে হয় অনেক সময়, সেক্ষেত্রে কীভাবে তার স্কাল খোলা হয়, স্কালটাকে কীভাবে লাগানো হয়? আচ্ছা, ওখানে যদি ধরুন বড় একটা ব্লাড ক্লট আছে, অথবা ব্রেনটা খুব সোয়েল হয়ে আছে, তখন ওটাকে ডিকম্প্রেস করতে হবে ব্রেনকে। যেটুকুন ব্রেন ফাংশনাল আছে তাদের বাঁচাবার জন্যে সেটাকে ব্রেনটাকে মানে প্রেশারটা মানে কন্ট্রোল করতে হবে। কিন্তু প্রেশারটা মেডিসিনে অনেক সময় কন্ট্রোল হয় না। মেডিসিনে কন্ট্রোল না হলে তখন এখানে একটা ব্রেনের একটা পার্ট খুলি, ওটাকে স্ক্যালের, ব্রেনের নয় স্কালের একটা, ওটা খুলে ওটাকে আমরা অ্যাবডোমেনে রেখে দিই, অথবা স্পেশাল প্রোটেকশনে রেখে দিই ওটাকে। তখন ওটা দিলে তারপর ওখানে সেটাই আবার পরে 6 মাস পরে আবার ওটাকে রিপ্লেস করে লাগিয়ে দিই। সেটাই হচ্ছে মানে এটা হচ্ছে একটা ডিকম্প্রেশন আর হচ্ছে রিপ্লেসমেন্ট অফ দি বোন ফ্ল্যাপ, যেটা করে আর কি করতে হয়। আর যদি ব্লাড ক্লটটা হয়, সেটাকে মানে আমাদের সাকশন করে সেটাকে বের করে দিতে হবে। বের করে দিয়ে তারপর অন্যান্য পার্ট অফ দ্য ব্রেনটাকে সেভ করতে হবে। আরেকটা বিষয় দেখা যায় যে স্ট্রোক হলে অনেকেই প্যারালাইজ হয়। এই প্যারালাইজ অনেকের বাঁ দিকে হয়, কারো বা ডান দিকে হয়, কেউ কোমায় চলে যান, কারো চোখে দেখা বন্ধ হয়ে যায়, অন্ধ হয়ে যান, বা কেউ আবার কথা বলা বন্ধ হয়ে যায়। কখন কোন অংশ প্যারালাইজ হবে এটা কিসের উপর নির্ভর করছে? আর সবথেকে বড় যেটা হচ্ছে, যারা প্যারালাইসিসে ভোগেন এই স্ট্রোকের জন্য, তাদের ম্যানেজমেন্ট কীভাবে হবে, তারা কি করবেন? এখন কথা হচ্ছে প্যারালাইজটা কখন কি এফেক্ট করবে, মানে কারো স্পিচ বন্ধ হয়ে যাবে কি না, স্পিচের এফেক্ট করবে কি না, অথবা ডান সাইড হবে কি বাম সাইড হবে, সবই নির্ভর করে মানে আমাদের ব্রেনটার প্রত্যেকটা পার্ট অফ দ্য ব্রেন হ্যাজ গট ইটস ওন স্পেসিফিক ফাংশন। ধরুন আমাদের লেফট সাইড অফ দ্য ব্রেনটা আমাদের রাইট সাইড অফ দ্য মানে হাতকে পাকে পাওয়ারটা কন্ট্রোল করে আর স্পিচটাকে কন্ট্রোল করে। আর রাইট সাইডটা হচ্ছে মানে লেফট সাইডের লিম্বকে কন্ট্রোল করে, স্পিচকে কন্ট্রোল জেনারেলি করে না। সুতরাং যদি স্ট্রোকটা হ্যামারেজটা যদি লেফট সাইডে হয়, তাহলে
ওর স্পিচটা এফেক্ট করতে বাধ্য, স্পিচ করবেই। সুতরাং সেভাবে আর ধরুন হয়তো হ্যামারেজটা এমন জায়গায় হয়েছে যেখানে আইয়ের মানে ভিশনের মানে ওটাকে ব্রেনটার সেন্টারটাকে কন্ট্রোল এফেক্ট করেছে, তাহলে সেখানে এটা হতে পারে। সুতরাং এটা হচ্ছে নির্ভর করে কোন পার্ট অফ দি ব্রেনটা করেছে তার উপর কোনো ইয়ে নেই, কন্ট্রোল নেই। আরেকটা কথা হচ্ছে যেখানে যদি উইকনেস অফ দি ব্লাড ভেসেল হয়, সেটা উইকনেসটা যে জায়গায় হয় তাহলে সেটাও অ্যানাটমিক্যালি মানে মানে রাইট সাইডে হবে কি লেফট সাইডে হবে, মানে পিছনে হবে কি সামনে হবে, নিচে হবে কি উপরে হবে, সব নির্ভর করে সেটা হচ্ছে কি অবস্থাতে কি অ্যানাটমিটা হয়েছে, সেটা হচ্ছে কথা। আর যদি স্ট্রোক প্যারালাইজ হয় অনেক সময় মানে রিকভার হচ্ছে ইয়াং পিপল রিকভার অ্যান্ড এল্ডারলি পিপল অলসো, তখন আরম্ভ হয় রিহ্যাবিলিটেশন। আমাদের এখানে বিরাট রিহ্যাবিলিটেশন সেন্টার আছে। তাতে হয় কি শুধু ফিজিওথেরাপি নয়, কী করে ওদের কন্ট্রোল করবে, তারপর ওদের স্পিচ থেরাপি কী করে দেবে, সোয়ালোয়িং থেরাপি, ওরা খেতে পারে না, মানে তখন রাইলস টিউব দিতে হয়, কিন্তু অনেক দিন ট্রেকিওস্টমি করতে হয়, কিন্তু এগুলো কন্ট্রোল করতে গেলে তাহলে সোয়ালোয়িং থেরাপি এগুলো সব এখানে ব্যবস্থা আছে নানা রকম, খুব অ্যাডভান্স হয়ে গেছে আজকাল। আর আমাদের একটা নেক্সট উইকে নতুন একটা মানে জিনিস হচ্ছে, সেটা হচ্ছে হুইল চেয়ার ট্রেনিং। সেটা হবে ইন্ডিয়াতে প্রথম ফর দি ফার্স্ট টাইম, মানে যারা প্যারালাইসিস হওয়ার জন্যে যারা হুইল চেয়ার বাউন্ড, তারা যাতে ইন্ডিপেন্ডেন্ট হতে পারে, নিজেরাই হুইল চেয়ারটা চালাতে পারে, যাতে কারোর উপর ডিপেন্ড করছে না, নিজেরাই চালিয়ে গেল, মানে সামবডি পিছনে পুশ করছে সেরকম নয়। সেই ট্রেনিংটা আমাদের এখানে উদ্বোধন হবে নেক্সট উইক। সুতরাং সেটা একটা দারুণ জিনিস হবে, সেটাও হচ্ছে পার্ট অফ দি ট্রিটমেন্ট ফর স্ট্রোক। এই যারা বাড়িতে স্ট্রোকের পর বাড়িতে আছেন তারা কি করবেন প্যারালাইজ হয়ে থাকলে? প্যারালাইজড হয়ে থাকলে তাদের যেটা করতে হবে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল, কারণ ওখানে ফিজিওথেরাপি করে তাদের ইমপ্রুভমেন্ট হতে পারে, কিন্তু অনেকটা হচ্ছে সবচেয়ে প্যারালাইসিস হলে সেটা হচ্ছে একটা খুব ট্রেজিক ব্যাপার, কিন্তু একবার হয়ে গেলে সেটাকে অনেকটা মানে তাদের নট অনলি যে রিহ্যাবিলিটেশন থেরাপি, তাদের সাইকোথেরাপিও দিতে হবে যাতে মরালটা, কারণ মানে ওদের ব্রেনটা যদি ঠিক থাকে তাহলে সেটা হচ্ছে খুব ট্রেজিক হয়, ডিপ্রেসড হয়ে যায়, মানে নট অনলি নিজেরা ডিপ্রেসড হয়ে যায়, তারা ফ্যামিলির অন্যদের ডিপ্রেস করে দেয়। তারপর নট অনলি দ্যাট, তারপর ওরা হয়তো একমাত্র আর্নিং মানে পার্সন, তাদের ইকোনমিক সেটা, সুতরাং আমাদের একটা সোসাইটির একটা দায়িত্ব আছে, সেটা কি করা যায় সেটা অবশ্য যারা অ্যাফ্লুয়েন্ট কান্ট্রি, ওয়েস্টার্ন কান্ট্রিতে ওগুলো হয় আর কি, এখানে কতটুকুন হতে পারে সেটা আসল কথা হচ্ছে ওদের প্রিভেন্ট করা। সুতরাং আমাদের এখানকার এডুকেশনটা, নলেজটা যে স্ট্রোকে কি হতে পারে সে মানে প্রচার করাটা, যাতে প্রিভেন্ট দি স্ট্রোক আর যদি হয় কিছু একটা স্ট্রোক, মানে ধরুন একটু উইকনেস হয়েছে, ইমিডিয়েটলি হাসপাতালে যাওয়ার, মানে হয়তো একটু উইকনেস হলো 2 মিনিটের জন্যে, তারপর হয়তো ভালো হয়ে গেল, দ্যাট ইজ নট রাইট, কারণ এটা হচ্ছে ওয়ার্নিং স্ট্রোক বলে ওঠাকে, কিন্তু ওই ওয়ার্নিংটা যে দিল সেটা ওয়ার্নিংটা নিয়েই মানে স্পেশালিস্টের কাছে যেতে হবে, তাহলে সেই সঙ্গে সঙ্গে যদি ট্রিটমেন্ট করে। আর মেজর একটা বলে না একটা আর্থকোয়েকের আগে একটা সামান্য একটু কাঁপলো, পরে একটা মেজর আসলো, সুতরাং প্রথমে যেটা হবে তার উপরে মানে অ্যাটেনশনটা দিতে হবে, ডাক্তারের কাছে যেতে হবে, যদি যায় তাহলে আর বড়টা না হওয়া প্রিভেন্ট করা যেতে পারে। এই হচ্ছে আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। স্ট্রোকের খুঁটিনাটি বিষয় নিয়ে অসাধারণ বিশ্লেষণ করলেন আইএনকের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর আর.পি. সেনগুপ্ত, এবং তিনি শুধু এই ইনস্টিটিউটের প্রতিষ্ঠাতা নন, পশ্চিমবঙ্গের অন্যতম নিউরোসার্জারির অন্যতম পথপ্রদর্শক। আশা করি আপনাদের অত্যন্ত কাজে আসবে ওনার এই মতামতগুলি, এবং এই মতামতগুলি আপনাদের যদি কাজে আসে অবশ্যই আমাদেরও ভালো লাগবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন কলকাতা টিভি।